Welcome, my friend and follower. I am Dr. R.P. Mondol, consultant diabetes, mental health, and chronic disease. আমি ক্রনিক ডিজিজ, ডায়াবেটিস এবং মানসিক যে সমস্যা নিয়ে কাউন্সেলিং করে থাকি এবং সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিক অ্যাওয়ারনেস দিয়ে থাকি। তাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের মাধ্যমে হ্যানিম্যানিয়ান পদ্ধতিতে, ক্লাসিক্যাল হোমিও পদ্ধতিতে তাদের চিকিৎসা দিয়ে থাকি এবং তার সঙ্গে আমরা এমডিএল থেরাপি, যেখানে মেডিসিন, ডায়েট এবং তার লাইফস্টাইল মডিফিকেশন ইত্যাদির মাধ্যমে তাদের চিকিৎসাটা আমরা দিয়ে থাকি। এখানে আজকে আমার ডায়াবেটিস রিলেটেড যে সমস্যা, সেই সমস্যাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিডনির সমস্যা নিয়ে মানুষ ভীষণভাবে ভুগছে। এই কিডনির সমস্যা দূর করবার জন্যে কীভাবে এই কিডনিকে আমরা সুস্থ রাখতে পারি, সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যে আমি সচেষ্ট রয়েছি। কিভাবে সাধারণ মানুষকে এই কিডনির সুস্থ রাখার কৌশলগুলি জানানো যায়, কারণ কিডনি একটা সাইলেন্ট কিলার। ডায়াবেটিস যেমন সাইলেন্ট কিলার, কিডনিও সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলারকে সুস্থভাবে তাকে কিভাবে দমন করা যায়, সেই ব্যবস্থাটা আমরা এই এমডিএল থেরাপির মাধ্যমে এটা করে থাকি। কারণ কিডনিকে সুস্থ রাখার জন্যে যেটা দরকার, কেন কিডনি খারাপ হচ্ছে সেই বিষয়টি আগে আমাদের জানার দরকার। তাহলে কিডনির কাজ কি আমরা আগেই বলেছি যে কিডনি হচ্ছে আমাদের শরীরের যে সমস্ত বর্জ্য পদার্থ, সেই পদার্থগুলিকে বার করে দেওয়ার কাজ করে। ছাঁকনির মাধ্যমে ছেঁকে রক্ত থেকে বা ইউরিনের মাধ্যমে সেটা বার করে দেয়। যদি এই কাজের ব্যাঘাত সৃষ্টি হয়, তখন তার কিডনির সমস্যা তৈরি হয়। যেমন আমরা ডায়াবেটিস এবং হাইপার টেনশন বা প্রেশারের সমস্যায় ভুগছে এখন সাধারণ মানুষ। আমরা দেখে থাকি এটা এই ডায়াবেটিস এবং প্রেশার, এ দুটি এখন বয়স মানে না, যে কোনো বয়সে যে কোনো সময় মানুষের হতে পারে। সেগুলির থেকে আমরা কিভাবে তাদেরকে নিষ্কৃতি দিতে পারি, সেই বিষয় নিয়ে আমরা এই যে ডায়াবেটিসের প্যাঙ্ক্রিয়াসের যে ভূমিকা, সেখানে আমরা বিটা সেল তার কাজ না করতে পারলে তার সমস্যা সৃষ্টি হয়। তেমনি আমরা কিডনির ক্ষেত্রেও দেখে থাকি, কিডনির যে নেফ্রন রয়েছে, কোটি কোটি নেফ্রন রয়েছে, সেই নেফ্রনগুলির যখন মোর দ্যান 70% তার ড্যামেজ হয়ে যায়, তখন সে কিডনির সমস্যায় ভুগতে থাকে। এই কিডনির সমস্যায় ভুগতে ভুগতে একটা সময় তার ডায়ালিসিসের প্রয়োজন হয়। কেন হয় এটার প্রধান শত্রুকে আমরা বলতে পারি হাইপারটেনশন এবং ডায়াবেটিসের যে প্রধান টার্গেটেড অর্গানগুলি রয়েছে, সেই অর্গানগুলির মধ্যে কিডনি তার অন্যতম। সেই কিডনিকে নষ্ট করার জন্য সে উঠে পড়ে লাগে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং হাইপারটেনশন যে কোনো সময় যে কোনো মানুষের অঘটন ঘটিয়ে দিতে পারে এবং ধীরে ধীরে সে কিডনিটাকে নষ্ট করে দেয়। কিডনির নেফ্রন ড্যামেজ হয়ে তার কিডনির যে কার্যক্ষমতা, কিডনির যে কাজ, সেই কাজটাকে ধীরে ধীরে কমিয়ে দেয়। যদিও আমরা জানি যে একটা মানুষ জন্মের পর থেকে কিডনির যে কাজ, সেই কাজটাকে আমরা 125 ধরে থাকি। 125 পরে তারপরে তার বয়স যেমন বাড়তে থাকে, কিডনির কার্যক্ষমতাও কমতে থাকে। কমতে সাধারণভাবে আমরা একটা অ্যাডাল্ট পার্সনের দেখে থাকি যে 100 বা 90, 80 এই ধরনের ইজিএফআর টেস্ট করলে এটা আমরা জানতে পারি যে তার কিডনির ফাংশনটা কী পরিমাণ রয়েছে। এটা কমতে যখন তার 30 বা 30-এর নিচে চলে আসে, তখন ডাক্তারবাবুরা, নেফ্রোলজিস্ট, তাদেরকে ওয়ার্নিং দেন যে আপনি প্রস্তুত হন, হয়তো আপনার কিছুদিনের মধ্যে ডায়ালিসিস লাগতে পারে। এই ডায়ালিসিস লাগবে এবং তার জন্যে যে সমস্ত ব্যবস্থা, এটা চ্যানেল করা ইত্যাদি, এই সমস্ত কাজগুলি করতে থাকে। না হলে বিকল্প হিসাবে যেমন তার কিডনি ট্রান্সফার করা ইত্যাদি, এই সমস্ত ব্যবস্থাগুলি তাদেরকে আগে থেকেই অ্যালার্ট করা হয়। তাহলে কিডনি কীভাবে আমাদের ক্ষতি করে, দেখুন, কিডনির
যে কাজগুলি আমরা করে থাকি সেই কাজগুলিকে যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমাদের কিডনিকে কিন্তু অনেকটাই সুস্থ রাখতে সক্ষম হব। যেমন যদি কেউ কিডনিতে এরকম ভুগতে থাকে, কিডনির অসুখ থাকে, তাহলে শরীরের যে এর প্রোটিন ভেঙে তৈরি করে অ্যামাইনো অ্যাসিড, আমরা যে প্রোটিনটা খাই দৈনন্দিন জীবনে আমাদের পার বডি ওয়েট পার কেজি আমাদের 1 গ্রাম দরকার হয় সাধারণত। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা কমতে থাকে, এটা 0.8 গ্রাম থেকে 1.2 গ্রাম পর্যন্ত গড়ে আমরা প্রোটিন গ্রহণ করতে পারি। এর চাইতে বেশি হলে আমাদের কিডনিকে তার জন্যে ক্ষতিপূরণ দিতে হয়। যাই হোক, তাহলে এই কিডনির কাজ হচ্ছে এই প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা। এই অ্যামাইনো অ্যাসিড থেকে মেটাবলিজমের সময় কিছু নাইট্রোজেনাস বর্জ্য পদার্থ তৈরি হয়, যেমন ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। যাদের আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে তাদের ছাঁকনির ক্ষমতাটা ধীরে ধীরে কমে যায়, ফলে এই বর্জ্য পদার্থগুলিকে আর ইউরিনের সঙ্গে বেরোতে না পেরে সে রক্তের মধ্যে থেকে যায়, এবং রক্ত পরীক্ষা করলে তখন দেখা যাচ্ছে তার রক্তের মধ্যে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বেড়ে গেছে। এইভাবেই আমরা দেখে থাকি যে কিডনির সমস্যাটা তার ধীরে ধীরে বাড়ছে। তখন আমরা তাদের যেভাবে আমরা সতর্ক করে থাকি সেটা হচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, তার হাইপার টেনশন অর্থাৎ প্রেশারটাকে রীতিমতো তাকে কন্ট্রোলে রাখতে হবে। সেটা যেভাবেই হোক, তার হেঁটে হোক, ওজন কমিয়ে হোক, ওষুধ নিয়ে হোক, যেভাবেই হোক তাকে এটা কন্ট্রোলে রাখতে হবে, তাহলে যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে। এবং ডায়াবেটিস কন্ট্রোল তাকে করতে হবে এইভাবেই যদি। এবং লবণ খাওয়াটা কম করতে হবে। লবণ অনেক সময় পেশেন্টদের বলে যে না, লবণ তো আমি খাই না, কাঁচা লবণ তো খাই না। হ্যাঁ, লবণ খাই না, কিন্তু লবণ জাতীয়, যেমন বাজারে সে গিয়ে সিঙাড়া খাচ্ছে, চপ খাচ্ছে এবং ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এ সমস্তগুলিতে খাচ্ছে, এগুলিতে প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে। সেই লবণটা সে খাচ্ছে, সেটা কিন্তু তার হিসাবের মধ্যে থাকে না। সুতরাং সে তাকে জিজ্ঞেস করলে বলে যে না, আমি এক্সট্রা লবণ খাই না। যার জন্যে এই লবণ কিন্তু আমাদের কিডনিকে ভীষণভাবে ক্ষতি করে। সুতরাং এই কাজগুলি আমরা যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমরা কিডনিকে সুস্থ রাখতে পারব। ধন্যবাদ। কিডনিকে সুস্থ রাখার জন্যে আপনারা সচেতন হন এবং কিডনিকে সুস্থ রাখুন, নিজে সুস্থ থাকুন এবং সার্বিকভাবে আমরা সুস্থ থাকার জন্যে তৈরি হই এবং সুস্থ থাকি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।